অনেক বছর আগের কথা। জয়দীপুর গ্রামে বাস করতেন এক গরিব কৃষক হাবিব মিয়া। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার দুই মেয়ে রুবিনা আর সালমা ছোটবেলাতেই মায়ের স্নেহ হারায়। একদিন হাবিব মিয়া তার সংসার সামলানোর জন্য আবার বিয়ে করে জাহেরাকে ঘরে তোলেন। কিন্তু তার নতুন স্ত্রী জাহেরা ছিল অত্যন্ত কঠোর স্বভাবের। জাহেরা তার সৎ দুই মেয়েকে একদমই সহ্য করতে পারত না। তাই সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও আড়ালে দুই বোনের জীবনকে সে নরক বানিয়ে তুলেছিল। হাবিব মিয়া দিনের বেশিরভাগ সময় মাঠে কাজ করতেন, আর তিনি বাড়ি থেকে বের হলেই জাহেরার আসল রূপ বেরিয়ে আসতো। একদিন দুপুরে জাহেরা চিৎকার করে রুবিনা ও সালমাকে ডাক দিল। এই রুবিনা, সালমা, কোথায় মরেছিস তোরা? দুই বোন দৌড়ে এসে দাঁড়ালো। জি মা, বলুন। বলি, সারাদিন কোথায় থাকিস তোরা? কাজের সময় তো একটাকেও খুঁজে পাওয়া যায় না। এত বড় সংসারে কাজ কে করবে শুনি? তোদের বাপ কি তোদের জন্য দাসীবান্দি এনে রেখেছে? আমি আর এই সংসারে একটা কাজও করতে পারবো না। মা, আপনি চিন্তা করবেন না, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আমরা দুই বোন মিলে সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ, যা যা তাই কর গিয়ে। আজ তোদের বাপ শহর থেকে ফিরবে, তার আগেই উঠান পরিষ্কার করবি, গরুকে খাওয়াবি, রান্নার কাঠ ভাঙবি। একটা কাজও যদি বাকি থাকে তাহলে কিন্তু খবর আছে। সালমা ভয়ে ভয়ে বলল, ঠিক আছে মা, আমরা সব কাজ করে দিচ্ছি। কিন্তু মা, আমাদের অনেক খিদা পেয়েছে, কাল রাত থেকেও কিছু খাইনি। জাহেরা চোখ রাঙিয়ে উঠল। আগে কাজ কর, তারপর খাবার। কাজের বেলায় তো খুঁজে পাওয়া যায় না, এখন আবার খেতে চাইছিস? রুবিনা বড় বোনের হাত চেপে ধরল আর বলল, চলো সালমা, আগে কাজ শেষ করি। জাহেরা তার সৎ দুই মেয়েকে কড়া শাসন করতে থাকে। ঠিক তখনই বাড়ির উঠান থেকে হাবিব মিয়ার ডাক ভেসে এলো। জাহেরা, জাহেরা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে আসো, আমি চলে এসেছি। এই রে, মনে হচ্ছে তোদের বাবা চলে এসেছে। তোরা দুই বোন ভালো করে শুনে রাখো, আজ এই ঘরে যা হয়েছে তা যদি তোদের বাবার কানে যায় তাহলে কিন্তু তোদের খবর আছে। মা, আপনি চিন্তা করবেন না, আমরা বাবাকে কিছু বলবো না। জাহেরা মুহূর্তেই মুখে মায়াবী হাসি এনে দরজার দিকে ছুটে গেল। আরে, আপনি এসে গেছেন, কেমন আছেন? হাবিব মিয়া হাসলেন। ভালো আছি। আমার মেয়েরা কোথায়? জাহেরা সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস ফেলল। আপনার মেয়েদের কথা আর বলবেন না, দিন দিন একেবারে বেয়াদব হয়ে যাচ্ছে, আমার কথা শুনতেই চায় না। কি বোঝো এসব? আমি কি মিথ্যে বলছি? সারাদিন আপনার দুই মেয়ে বাইরে বাইরে ঘোরে, মানুষের বাগান থেকে এটা এটা চুরি করে, গ্রামের লোকজন পর্যন্ত আমার কাছে নালিশ করেছে। হাবিব মিয়ার মুখ কালো হয়ে গেল। কি? আমার মেয়েরা চুরি করে? আমি কয়টা দিন বাড়িতে না থাকতেই ওরা এতটা বিগড়ে গেছে? তা নয় তো কি? আপনার দুই মেয়ে দিন দিন যা শুরু করেছে, আমাদের মান সম্মান একদিন ধুলোয় মিশিয়ে দেবে ওরা। দাঁড়াও জাহেরা, আজের একটা বিহিত করব আমি। আদর দিতে দিতে ওরা মাথায় উঠে গেছে। তা আপনার যা খুশি আপনি তাই করুন, আমি তো আবার শাসন করতে গেলেই আমার দোষ হয়ে যাবে, বলবে সৎ মা শাসন করছে। ঠিক আছে, দেখছি আমি। এই বলে হাবিব তার দুই মেয়েকে ডাকতে থাকে। সালমা, রুবিনা। তাদের বাবার ডাকে তড়িঘড়ি করে বাইরে এলো দুই বোন। বাবা, তুমি এসেছো? কেমন আছো তুমি? হাবিব রাগান্বিত হয়ে বলল, কেমন আর থাকবো? ভালো থাকার মতো অবস্থায় কি তোরা দুই বোন আমায় রেখেছিস? কেন বাবা, কি হয়েছে? আমরা আবার কি করেছি? কি করেছিস বুঝতে পারছিস না? সারাদিন বাইরে ঘুরে বেড়াস আর মানুষের বাগান থেকে এটা ওটা চুরি করিস। তোদের আবার মেয়ে হিসেবে পরিচয় দিতেই লজ্জা লাগছে। হাবিবের এই কথা শুনে রুবিনা আর সালমা হতভম্ব হয়ে যায়। তারা দুই বোন বুঝতে পারল যে এটা তাদের সৎ মায়েরই চাল। তাই তারা এর প্রতিবাদে একটা কথাও বলল না। কিরে, কিছু বলছিস না কেন? আমি বাইরে এসে যা শুনেছি তা সব কি ঠিক? আরে, ওরা আর কি বলবে? বলার মতো কিছু থাকলে তো বলবে। আপনি এখনো কি কিছু বুঝতে পারছেন না? জাহেরা, আমি সব বুঝতে পারছি।
এসব হচ্ছে আমার অতিরিক্ত আদরেরই ফল। ওদেরকে আর আদর দিয়ে মাথায় তোলা যাবে না। ওরা যা করেছে এর জন্য ওদের শাস্তি তো পেতেই হবে। আজ সারা রাত ওরা এই বারান্দায় থাকবে, ওদের ঘরে কোনো জায়গা নেই। এই কথা বলে হাবিব চলে যায় আর জাহেরা মনে মনে হাসতে থাকে। সেই রাতে দুই বোন না খেয়েই বারান্দায় শুয়ে রইল। আকাশে পূর্ণিমার আলো, কিন্তু তাদের জীবনে যেন শুধু অন্ধকার। এইদিকে দুই সৎ মেয়েকে ঘর থেকে বের করে দিয়েও জাহেরার মনে শান্তি মিলল না। সে মনে মনে নতুন কিছু ভাবছিল। ধুর, আপদ দুইটাকে তো ঘরছাড়া করেছি, কিন্তু ওদেরকে এই বাড়ি ছাড়া করতে পারলে এই মনে শান্তি মিলত। আজই ওদেরকে এই বাড়ি থেকে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দেব। এই বলে জাহেরা হাঁটতে হাঁটতে তার দুই সৎ মেয়ের কাছে গেল। সালমা, রুবিনা, ঘুমাচ্ছিস নাকি রে মা? তাড়াতাড়ি উঠে পড়ো এখন। সালমা আর রুবিনা জাহেরার ডাক শুনে জেগে গেল। আরে মা, আপনি এত রাতে এখানে? কিছু কি হয়েছে মা? না রে না মা, কিছু হয়নি। ভাবছিলাম তোদেরকে নিয়ে একটা জায়গায় যাব, তাই তোদেরকে জাগালাম। ঠিক আছে মা, আমরা যাব তোমার সাথে। কিন্তু মা, আমাদেরকে কোথায় নিয়ে যাবে? তোদেরকে নিয়ে একটা জঙ্গলে যাব। আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি, ওইটাই উদ্ধার করতে যাব। জাহেরার কথায় অবাক হয়ে রুবিনা বলল, সে কি মা, তুমি এসব কি বলছো? গুপ্তধন? হ্যাঁ রে হ্যাঁ, গুপ্তধন। একবার ওই গুপ্তধন আমাদের হাতে চলে এলে আমাদের সংসারে আর কোনো কষ্টই থাকবে না। তোদের বাবাকে আর কোনো কষ্টই করতে হবে না। বাহ, তাহলে তো খুব ভালো হবে মা। চলো আমরা যাব তোমার সাথে। রুবিনা জাহেরার কথায় সম্মতি জানালেও সালমার মনে সন্দেহ জাগে। কিন্তু রুবিনা, এত রাতে কি আমাদের যাওয়াটা ঠিক হবে? উফ আপা, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। মা তো আমাদের সাথে আছেই, আমাদের কিছুই হবে না। চল এখন। এই বলে তারা তিনজন বাড়ি থেকে রওনা দিল। জাহেরা হাঁটতে হাঁটতে তাদেরকে এক অজানা গভীর জঙ্গলে নিয়ে এলো। মা, আমাদেরকে আর কত দূর যেতে হবে? আমার তো খুব ভয় করছে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, এই তো চলে এসেছি। তোরা একটা কাজ করো, তোরা এখানে দাঁড়া, আমি একটু সামনে থেকে গুপ্তধনটা নিয়ে আসছি। মা, তুমি একা একা যেতে পারবে তো, নাকি আমরা তোমার সাথে আসবো? না না, তোদেরকে আসতে হবে না, তোরা এখানে দাঁড়া, আমি এখনই যাব আর আসব। এই কথা বলে জাহেরা সামনের দিকে এগিয়ে যায়। অবশেষে আবদ দুটিকে আমার জীবন থেকে মুছে ফেললাম। এমন জায়গায় ওদেরকে এনেছি ওরা কখনো এই জঙ্গল থেকে বের হতে পারবে না। এই জঙ্গলেই থেকে ওরা মরবে। ওরা আমাকে খোঁজার আগেই এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে জাহেরা সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে দুই বোন তাদের সৎ মা ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়ল। এ কি আপা, মা তো এখনো ফিরে আসল না, অনেকক্ষণ তো হয়ে গেছে। হ্যাঁ রে রুবিনা, চল তো একটু সামনে গিয়ে খুঁজে দেখি মাকে পাই কিনা। তারা দুই বোন সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু তাদের সৎ মাকে কোথাও খুঁজে পেল না। আপা, মাকে তো কোথাও খুঁজে পেলাম না, তাহলে কি মা আমাদেরকে জঙ্গলে ফেলে রেখে চলে গেল? মন খারাপ করিস না বোন, মার কখনো ফিরে আসবে না। সে আমাদেরকে এখানে ফেলে চলে গেছে। আমার তো আগে থেকেই সন্দেহ হচ্ছিল, কিন্তু মা যে এই কাজটা আমাদের সাথে করবে তা কখনো ভাবতেই পারিনি। আমরা এখন বাড়ি যাব কি করে আপা? আমি এখানের কিছুই চিনতে পারছি না। শান্ত হ রুবিনা, আমরা আর কখনো ওই বাড়িতে ফিরব না। সৃষ্টিকর্তা তো আছেন, আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। এই বলে তারা জঙ্গলের ভিতর হাঁটতে থাকে। হঠাৎ তাদের চোখে পড়ল একটা পুরনো ভাঙা বাড়ি। ওই তো, ওখানেই তো একটা ভাঙা বাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ আপা, তুই তো ঠিকই বলেছিস। যাক, আমাদের তো এখন একটা থাকার ব্যবস্থা হয়ে গেল। তারা হাঁটতে হাঁটতে সেই বাড়ির দিকে এগিয়ে যায় আর সেখানেই আশ্রয় নিল। আর এইদিকে সকালের আলো ফুটতে না ফুটতেই হাবিব তার দুই মেয়েকে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ল। জাহেরা, আমার দুই মেয়ে কোথায়? তুমি কি ওদেরকে দেখেছো? না, আমিও তো ওদেরকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। কি বলছো?
তাহলে ওরা গেল কোথায়? কোথায় আর যাবে? দেখেন, কোনো পরপুরুষের সাথে পালিয়ে গেছে মনে হয়। জাহেরা, তুমি এসব কি বলছো? তা হয়তো কি, আমি তো প্রায় সময়ই দেখতাম আপনার মেয়েরা পাড়ার ছেলেদের সাথে কথা বলতো। এখন কার সাথে পালিয়েছে কে জানে। ছি, আমার মেয়েরা এতটা নিচে নেমে গেছিল, শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি দিয়ে পালিয়ে গেল। আমি আর কোনো দিনও ওদের মুখ দেখতে চাই না। হাবিবের এই কথা শুনে জাহেরা খুশিতে আত্মহারা হয়ে গেল। সে তার পরিকল্পনা সফল করতে পেরেছে। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটি মাস। জঙ্গলে সালমা ও রুবিনার জীবন বেশ ভালোই কাটছিল। তারা জঙ্গলে সবজি ফলন করে সেগুলো বাজারে বিক্রি করে জীবন যাপন করছিল। একদিন সকালে রুবিনা ও সালমা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলছিল, কিন্তু হঠাৎ করে তারা লক্ষ্য করল জঙ্গলে একটি অচেনা যুবক বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আপা দেখ, ওখানে একটা যুবক পড়ে আছে। হ্যাঁ রে রুবিনা, তুই তো ঠিকই বলেছিস। চল তো গিয়ে দেখি কি হয়েছে। তারা তড়িঘড়ি করে সেই যুবকের কাছে এলো। তারা যুবকটিকে দেখে বুঝতে পারল সে কোনো সাধারণ যুবক না, সে কোনো এক রাজ্যের রাজকুমার। রুবিনা, ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি কোনো রাজকুমার, কিন্তু উনি এখানে এভাবে অচেতন অবস্থায় পড়ে আছে কেন? আপা, ওইসব পরে জানা যাবে, কিন্তু তার আগে তাকে আমাদের সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস। চল, ওনাকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাই। তারা দুই বোন মিলে সেই রাজকুমারকে তাদের বাড়িতে নিয়ে আসে, আর তার চিকিৎসার জন্য একজন পণ্ডিতকে আনা হলো। পণ্ডিত বাবা, ওনার কি হয়েছে? ওনাকে কি সুস্থ করে তোলা যাবে? চিন্তা করিস না মা, আমি কিছু ওষুধ দিচ্ছি, ওইগুলো খাওয়ালেই উনি সুস্থ হয়ে যাবে। আর ওনার ঠিকমতো যত্নও নিতে হবে। ঠিক আছে পণ্ডিত বাবা, আপনি যেভাবে বলেছেন আমি ওইভাবেই ওনাকে সুস্থ করে তুলব। এরপর পণ্ডিত সেখান থেকে চলে যায়, আর সালমা দিনরাত এক করে সেই রাজকুমারের সেবা যত্ন করতে থাকে। কিন্তু রাজকুমারের জ্ঞান কিছুতেই ফিরছিল না, আর এভাবেই অজ্ঞান অবস্থায় 3 দিন থাকার পর রাজকুমারের জ্ঞান ফিরে আসে। রাজকুমার উঠে দেখল সালমা তার পায়ের কাছে শুয়ে আছে। সে কিছু না বলেই সালমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আরে, আপনি উঠে গেছেন, আপনার জ্ঞান ফিরে এসেছে। রুবিনা, রুবিনা, তাড়াতাড়ি এইদিকে আয়, দেখ ওনার জ্ঞান ফিরে এসেছে। আরে আপনি আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না, দয়া করে আমাকে একটু বলবেন আমি এখানে কি করছি। হ্যাঁ হ্যাঁ বলছি, আজকে আপনার 3 দিন পর জ্ঞান ফিরল। সালমা রাজকুমারকে এই 3 দিনের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সালমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই আমি সুস্থ হতে পেরেছি। আরে, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে লজ্জায় ফেলবেন না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি কে, আর আপনার এই অবস্থা হলো কি করে? হ্যাঁ সালমা, বলছি। আমি এই পাশের রাজ্যের একমাত্র রাজকুমার। একদিন রাতে এই জঙ্গলে এসেছিলাম শিকার করার জন্য, কিন্তু হঠাৎ করেই আমাকে কিছু ডাকাত দল আক্রমণ করলো। তারপর আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর আমার কিছু মনে নেই। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। যাই হোক, আপনি যে এখন সুস্থ হয়ে উঠেছেন এটাই অনেক। হ্যাঁ সালমা, এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আচ্ছা, আপনি কি এই জঙ্গলে একা থাকেন? না না, আমি একা থাকি না, আমার সাথে আমার একটা ছোট বোনও থাকে। ও আচ্ছা। সালমা, আমাকে এখন যেতে হবে। আমাকে না পেয়ে আমার বাবা মা হয়তো অনেক চিন্তায় আছে। ঠিক আছে, তাহলে আপনি আজ আসুন। রাজকুমার সেখান থেকে চলে গেল তাদের রাজ্যে। রাজকুমার রাজ্যে ফিরে আসার পর থেকেই সে আনমনে সালমার কথাই শুধু ভাবছিল। সে কিছুতেই রাজ্যে মন বসাতে পারছিল না। সে সালমাকে ভালোবেসে ফেলেছিল। তাই সে সিদ্ধান্ত নিল আবার সেই জঙ্গলে গিয়ে সালমাকে বিয়ের প্রস্তাব দেবে। না, সালমাকে দেখার পর তো আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি আজই যাব সালমার কাছে। ওকে বিয়ে করে আমি আমার এই রাজ্যের যুবরানী বানাবো। রাজকুমার তার রাজ্য ত্যাগ করে সালমার কাছে জঙ্গলে ছুটে এলো। আরে রাজকুমার, আপনি এখানে? হ্যাঁ সালমা, আমি এসেছি শুধু তোমার জন্য। আমার জন্য? কিন্তু কেন? সালমা,
তোমাকে দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগছিল না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? আপনি এসব কি বলছেন? হ্যাঁ সালমা, আমি ঠিকই বলছি। তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমারের কথা শুনে সালমা অবাক হয়ে কিছু ভাবছিল। আর তখনই রুবিনা বলল, আরে আপা, এত কি ভাবছিস? রাজকুমার ঘোড়ায় চড়ে তোকে বিয়ে করতে এসেছে, রাজি হয়ে যা। আর তাছাড়া তুইও মনে মনে রাজকুমারের কথাই এতদিন ভাবছিলি। আমি সব বুঝি আপা। রুবিনা, তুই কিন্তু একটু পেকে গেছিস। চুপ থাক এখন। রাজকুমার, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আপনাকে বিয়ে করব। সালমার এই কথা শুনে রাজকুমার খুশিতে আত্মহারা হয়ে যায়। সে সালমাকে তাদের রাজ্যের যুবরানী করে ঘরে তুললেন আর সুখে শান্তিতে সংসার করতে লাগলেন।